রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার ৬ মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল করেছে বিএনপি সরকার। নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী যোগ দিয়েছেন মন্ত্রিসভায়। দপ্তর বদল হয়েছে একজনের, একজন চলে গেছেন উপদেষ্টার কাতারে। আবার ২ জন প্রতিমন্ত্রী রাখা হয়েছে একটি মন্ত্রণালয়। সব মিলিয়ে কেমন হলো মন্ত্রিসভার রদবদল? এসব বিষয়ে টিভিএস পডকাস্টে কথা বলতে যোগ দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ। ডক্টর সাব্বির আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আমি শুরুতে আপনার কাছে জানতে চাচ্ছি, গতকাল আসলে রাষ্ট্রপতির শপথের পরপরই আমরা দেখলাম যে ৪ জন মন্ত্রী এবং ২ জন প্রতিমন্ত্রী আসলে মন্ত্রিসভায় যোগ দিয়েছেন। তো আপনার এই যে রদবদল ৬ মাসের মাথায় সরকারের মন্ত্রিসভায় যে এই রদবদলটিকে আপনি কিভাবে দেখছেন? রদবদল এটি বোধহয় প্রথম না, এর আগেও সম্ভবত একবার বা দুবার হয়েছে কিনা। আর প্রথম কথা হলো যে, যেহেতু তিনি একজন নতুন প্রধানমন্ত্রী, তার অভিজ্ঞতা কম, সুতরাং উনি যখন মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে ওনার হয়তো কিছুটা অনভিজ্ঞতা তিনি ফেস করেছেন শুরু থেকে। এটা মন্ত্রিসভা গঠনের মানুষগুলোকে, মানে যারা মন্ত্রিসভায় স্থান পেয়েছে এর আগেও, তাদের প্রত্যেকের প্রোফাইল গুলো যদি দেখা হয় তাহলে মনে হবে যে এখানে একটা অনভিজ্ঞতার ছাপ আছে। আপনি যদি সঠিক লোকটাকে সঠিক জায়গায় দিতে না পারেন, তখন তাকে দিয়ে যে কাঙ্ক্ষিত আউটকাম, যে ফলটা আপনি প্রত্যাশা করেন, সেটা তো আপনি স্বাভাবিকভাবেই পাবেন না। সেটা হয়তো উনি পাননি, সুতরাং তিনি মনে করেছেন যে তার রদ বদলটা জরুরি। তাকে তো ফলাফল পেতে হলে তাকে চেঞ্জ করতে হবে এবং সঠিক লোককে সঠিক জায়গায় বসাতে হবে। এখন সেটা উনি পেরেছেন কিনা, এই বিষয়টা একটা প্রশ্ন। যে আবারও যে নতুন ৪ জনকে নিলেন, তারাই যথার্থ লোক কিনা, যথার্থ এই পজিশন গুলোর জন্য, যে পজিশন গুলোতে, মানে যে মন্ত্রণালয় গুলো এদেরকে দিয়েছেন, সেগুলোর জন্য এরা যথার্থ কিনা, এটাও কিন্তু একটা প্রশ্ন। কারণ আমি যতদূর জানি, ডক্টর মঈন খান একজন বিজ্ঞানীর লোক। সাধারণত ওই বিজ্ঞানের সাথে রিলেটেড যে কোনো মন্ত্রণালয়ে ওনার জন্য যতদূর বিরক্ত হবে, এটাই তো স্বাভাবিক। তারপরে অন্য যে সিগনিফিকেন্স নেওয়া হয়েছে, তারা কে কোন মন্ত্রণালয়ে যে দায়িত্ব নিয়েছেন, সেই মন্ত্রণালয়গুলোর জন্য তারা যথাযথ কিনা, সেটাও আসলে আমি শিওর না, আমি কনফার্ম করে বলতে পারছি না। আপনি যেটি বললেন যে ডক্টর মঈন খান একজন বিজ্ঞানের লোক, তো উনাকে আসলে দেয়া হয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় হ্যাঁ, হ্যাঁ, মন্ত্রণালয়, সবচেয়ে বড় মন্ত্রণালয় যেটা আর কি, অনেক বড়। এটা সাধারণত দলের হ্যাঁ, সেক্রেটারিরা এই মন্ত্রণালয়টি আসলে আমরা দেখি যে ট্র্যাডিশনালি তারা পেয়ে থাকে। তারাই পেয়ে থাকে, সেটা হতে পারতো। কিন্তু ওনাকে দেওয়া হলো, ওনার নিজেরও তো একটা কমফোর্ট জোনেরও তো বিষয় আছে। তিনি কোন এরিয়াতে কাজ করতে স্বচ্ছন্দ, সেটাও তো একটা বিষয় থাকে। এখন সেটা দেওয়া হয়েছে কিনা, সেই বিবেচনা করা হয়েছে কিনা, সেটা তো আমরা জানতে পারছি না। তা এখন আমাদেরকে তো দেখতে হবে যে তারা আসলে কি ফলাফল নিয়ে আসে মন্ত্রণালয়গুলিতে, তারা কি শেষ পর্যন্ত করতে সফল হয়, সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আমি যদি আরেকটা বিষয় একটু জানতে চাই, যে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন জহিরুদ্দিন স্বপন, উনাকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে আন্দালিব রহমান পার্থকে। এই তথ্যমন্ত্রীর মন্ত্রণালয়ে এই পরিবর্তনটাকে আপনি কিভাবে দেখছেন? রাইট পারসন ইন দ্য রাইট পজিশন। এখন মুজিবুর রহমান পার্থ, তার মিডিয়ার ব্যাকগ্রাউন্ডটা কি, আসলে মিডিয়ার সাথে কাজ করার তার সেই অভিজ্ঞতা আছে কিনা, আমি বলছি না যে মানুষের এই সে ব্যর্থ হবে, তাও না। কিন্তু অভিজ্ঞতা থাকে, এটা প্লাস পয়েন্ট। তিনি অত্যন্ত ভালো বক্তা, সুবক্তা, পার্লামেন্টে অত্যন্ত সক্রিয় ভূমিকা রাখছেন। এখন মন্ত্রণালয় তো ভিন্ন জিনিস, এটা তো সরাসরি শাসন প্রক্রিয়ার সাথে যুক্ত। তবে এটা অত্যন্ত সেন্সিটিভ মন্ত্রণালয়। সরকারের যে পরিচিতি, সরকারের যে ভাবমূর্তি, এটাকে জনগণের সামনে তুলে ধরার ক্ষেত্রে এই মন্ত্রণালয় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই না? তারপর আপনার সাংবাদিক জগতের সাথে এই মন্ত্রণালয় ওতপ্রোতভাবে জড়িত। এখন এটা তো আসলে নো আইডিয়া যে আসলে আসলে আমদানি এই মন্ত্রণালয়ে উনি কতটুকু সফল হবেন। সম্ভবত এই তার প্রথম মন্ত্রণালয়, প্রথমবারের মতো তিনি মন্ত্রী হতে যাচ্ছে। তো আসলে যেটা হয়, অভিজ্ঞতা যখন থাকে না, তখন স্বাভাবিকভাবেই আমলাদের উপরে নির্ভর করতে হয়। সেই আমলাতান্ত্রিক নির্ভরতা হলো ওটা সবচেয়ে বড় সংকট শাসনতন্ত্রের ক্ষেত্রে। রাজনীতিবিদরা যদি, আমলাদের যদি চ্যালেঞ্জটা যদি তারা নিতে না পারেন, তখন কিন্তু তিনি আমলাদের উপরে পাল্টা নির্ভরশীল হয়ে যায়।
কিন্তু এটা তারা পারবেন কিনা এটা তাদের ব্যক্তিগত দক্ষতার উপরে নির্ভর করে, তাদের ব্যক্তিত্বের উপরেও অনেকটা নির্ভর করে। নির্ভর করছে। আমরা এর আগে আসলে দেখিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে একজন মন্ত্রী একজন প্রতিমন্ত্রী থাকার পর আরেকজন প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে এবং প্রথমবারের মতো একটি মন্ত্রণালয়ে দুইজন প্রতিমন্ত্রী। এই বিষয়টিকে আপনি কিভাবে হুম। দেখছেন? এটা তো সংখ্যা বড় বিষয় না, আমার কাছে মনে হয় যে সংখ্যা বাড়াইয়া আপনি মানে রেজাল্ট নিয়ে আসবেন সেটা আমার মনে হয় না। সংখ্যাটাও ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্টটা হলো যে আপনি যাকে দায়িত্বটা আগে দিলেন, মানে এটা আমার কাছে স্পষ্ট মনে হয়নি যে সংখ্যা বাড়ায় আসলে গত 6 মাসে তো কূটনৈতিক তৎপরতা বলতে কিছু নাই, সত্যি কথা কূটনৈতিক সাফল্য বলতে এই দুই একটা সফর বাদ দিলে, তাই না? সুতরাং এটাতে একজন প্রতিমন্ত্রী বাড়াইনি যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় খুব দারুণ ফলাফল নিয়ে আসবে, এটা একটা প্রশ্নবোধক বিষয় আর কি, চিহ্ন। তো যাই হোক, উনি নিশ্চয়ই তার একটা ক্যালকুলেশন, তিনি হয়তো মনে করছেন যে এখানে আরেকটু লোকবল থাকা দরকার। আমার কাছে কখনো কখনো খুব হযবরল মনে হয়। যেমন ধরেন খলিলুর রহমান, একাধারে উনি জাতিসংঘের দায়িত্ব পালন করছেন, আবার এখানেও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। আবার এখানে আপনি দুইজনকে প্রতিমন্ত্রী হিসেবে দিচ্ছেন, হয়তো তার মাথায় ওইটাই কাজ করে থাকতে পারে যে খলিলুর রহমান যেহেতু দুইটা পোর্টফোলিও মেনটেন করবেন, সুতরাং তার কর্মক্ষেত্র অনেক ব্যাপক। এখানে হয়তো সেটা মাথায় রেখে হয়তো বা এখানে উনি একজন আরেকজন নতুন লোক এখানে কিন্তু মানে আমার মনে হয় ওই জায়গা থেকে ওনার সরে আসলে ভালো হতো। খলিলুর রহমানকে ফুল দায়িত্ব মানে পররাষ্ট্র মন্ত্রণালয় ছেড়ে দিয়ে ওনার জাতিসংঘে চলে যাওয়া আমি জরুরি মনে করি। তো এখানে একজন ভেটারেন, একজন ফুল মিনিস্টার, পলিটিশিয়ানদের মধ্যে থেকে নিয়ে আসা দরকার পররাষ্ট্র মন্ত্রণালয়। আমরা আরেকটা বিষয় দেখেছি হচ্ছে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন যে মন্ত্রণালয় সেখানে আমরা দেখছি যে প্রতিমন্ত্রী মন্ত্রী হয়েছেন এবং যিনি মন্ত্রী ছিলেন তার দপ্তর পরিবর্তন করে তাকে খাদ্য মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। এটা আপনার কাছে কেমন মনে হয়েছে? হয় কি যেটা মানে 6 মাস পরের পরিবর্তনটা আসলে এটা কাইন্ড অফ সময়ের একটা অপচয় আর কি। যে মানুষটা ওইখানে দায়িত্ব পালন করলো 6 মাস, হঠাৎ করে তাকে এদের সরাইয়া নিয়ে আসতেন এখানে, 8-6টা মাস তো নষ্ট হয়ে গেল। এখন তার এই মন্ত্রণালয়ে এসে আবার নতুন করে তার এই কাজটা ধরতে আরো 6 মাস চলে যাবে। তো এক করতে খাদ্য মন্ত্রণালয়ে 1 বছর পিছিয়ে গেল। এইগুলো আসলে মানে এরকম অ্যাডহক বেসিসে কাজ হয় না, কাজগুলো খুব শুরুতে ভেবে চিনতে স্ক্রুটিনি করে ভেটিং করে সিদ্ধান্তগুলো নিতে হয়, সবার সাথে আলাপ আলোচনা করে। যাই হোক, আমার কাছে এক ধরনের চিফ এক্সিকিউটিভ যিনি অর্থাৎ প্রধানমন্ত্রী, আমার কাছে মনে হচ্ছে যে উনি এক ধরনের কনফিডেন্সের সমস্যায় ভুগছেন তার টিম নিয়ে, যে কারণে উনি এই পরিবর্তনগুলো করছেন এবং সঠিক লোক খুঁজে পাচ্ছেন বলে আমার অন্তত পক্ষে মনে হয় না। মনে হচ্ছে না। কিন্তু আমরা তো অতীতে দেখেছি যে মানে একটি মন্ত্রিসভা গঠনের পর মানে অনেক মন্ত্রী প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অনেক অভিযোগ বা আহ, মানে তার বিরুদ্ধে অনেক বক্তব্য থাকার পরেও আমরা মানে প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভা খুব একটা সফল করতে দেখি, কিন্তু এখন আমরা দেখছি যে 6 মাসের মাথায় একটা রদবদল করে দেওয়া হলো। এটা দিয়ে আসলে প্রধানমন্ত্রী কি অন্যান্য মন্ত্রিসভা সদস্যদের কোনো মেসেজ দিতে চাচ্ছেন? আপনার কাছে কি মনে হয়? মেসেজ তো দিতেই চাচ্ছেন, উনি তো পারফরমেন্স, উনি রেজাল্ট চাচ্ছেন দ্রুত, মানে সময় তো হাতে নাই, তাই না? ক্রাইসিস অনেক বেশি, সুতরাং এটাও তাকে হয়তো এক ধরনের অস্থিরতার মধ্যে ফেলে দিয়েছে। ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য এখন আপনার মানে যোগ্য লোক দরকার, এটা আমিও ফিল করি যে যে ধরনের ক্রাইসিস এখন দেশ ফেস করতেছে এই মোকাবেলার জন্য যোগ্য লোক দরকার। কিন্তু আমার মনে হয় যে কত কিছু দুশ্চিন্তা না করে ক্রাইসিসের মূল জায়গাটা হলো, একটা হলো ইকোনমিক, আরেকটা হলো জ্বালানি, এই দুটোই তো প্রধান। এই জায়গাতে ওনার নজর বেশি দিয়ে এগুলোকে এত পরিবর্তনের দিকে না যাওয়া ভালো। অত পরিবর্তনের দিকে গেলে টাইম ওয়েস্টেজ তো আরো বেশি হবে আমি মনে করি। সময় চলে গেলে মন্ত্রী কাজ করবে, আপনি এক মন্ত্রী আরেক মন্ত্রণালয়ে 6 মাস পাইলেন, এখন এই এই তার হাতের যে মন্ত্রণালয় নতুন এখানে আবার তাকে নতুন ভাবে কাজ শিখতে হবে। তো এটা তো আপনার আলটিমেটলি খুব একটা লাভ হবে বলে মনে হয়। প্রায়োরিটি মন্ত্রণালয়গুলোকে গুরুত্ব দেওয়া, বাকিগুলোকে একটু সময় দেওয়াই উচিত। সময় দেওয়া বরং মনিটরিংটা খুব গুরুত্ব দেওয়া উচিত। মনিটরিং ইভ্যালুয়েশন মানে ওই মন্ত্রণালয় কিন্তু কাজের
পারফরমেন্স ইভ্যালুয়েট করা, তাদেরকে বুদ্ধি ধরিয়ে দেওয়া, এটা ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। মানে আপনার উত্তর থেকে আমি একটু আপনার কাছে একটা শেষ প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে আপনি বলছেন যে মন্ত্রীরা অনভিজ্ঞ হলে আমলারা তখন মানে তাদের প্রতাপটা অনেক বেড়ে যায় এবং সেটা আসলে কাম্য নয় আপনি বলছেন। তো সেক্ষেত্রে আমরা তো এই যে বিএনপির যে মন্ত্রিসভা দেখছি, এখানে কিন্তু পলিটিশিয়ানদের মধ্যেই আমরা দেখছি বেশি মন্ত্রী প্রতিমন্ত্রী দেয়া হয়েছে। তো এই বিষয়টা নিয়ে আপনি মানে আপনার কাছে আমি একটু জানতে চাই যে এখন যারা অনভিজ্ঞ মন্ত্রী আছেন, যারা আগে কখনো মন্ত্রী ছিলেন না, তো সেক্ষেত্রে কি কাজের না, ক্ষেত্রে তাদের একটু প্রবলেম হতে পারে? প্রবলেম তো হবেই, এটা হবেই, তো হইতে বাধ্য। প্রথম কথা হলো যে আপনার মিনিস্টেরিয়াল পজিশনটা হলো, এটা রিলিজ করার বিষয় না, এনজয় করার বিষয় না, এটা হলো আপনি পারফরমেন্স করার বিষয়, ফলাফল নিয়ে আসতে হবে। আপনি মন্ত্রী হইলেন, আরামে গাড়ি বাড়ি ছুড়ে ঘুরবেন, আর আপনার মন্ত্রণালয়ের কোনো পারফরমেন্স দেখাতে পারবেন না, তাহলে এই মন্ত্রিত্বের 1% পাবেন না। আপনাকে মন্ত্রী হওয়া মানে দেশের শাসনের দায়িত্ব নিয়েছে, সেখানে আপনাকে সুস্থভাবে আপনার শাসন কাজ করতে হবে। ধরুন আপনি সারাদিন স্বরাষ্ট্রমন্ত্রী বানাইলেন, শেষে আবার তাকে বদলাই আনবেন, ওইখান থেকে সরাই, তাহলে আপনি যখন তাকে মন্ত্রীটা বানাইলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য, এটা তো পাবলিক পারসেপশনেও তো এভাবে ঠিক হয় নাই। পাবলিকও তো এটা নিয়ে কথা বলছে, এটা উনি বুঝলেন না কেন? এটা যদি উনি বুঝতেন ব্যর্থ হন, তাহলে তো আমি বলবো না উনি আসলে ওনার আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা আছে, মানে মানুষ চিনতে পারেন। তো ওভারঅল মন্ত্রিসভা নিয়ে আপনার শেষ মন্তব্য জানতে চাই। দেখেন এই 4 জনের মধ্যে আমি মঈন খানকে আগায় রাখবো। সে হয়তো, সে যেহেতু অভিজ্ঞতা দিয়ে সে হয়তো কাটাই উঠবে। আর মঈন খান আমাদেরকে ফেস করার ব্যাপারে তার অভিজ্ঞতা বেশি, সুতরাং সে হয়তো বেটার, বাট অন্যদের ব্যাপারে আমি শিওর না। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।